সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ। জানাবো মান্না, সাকি, সাইফুল, তানিয়া, স্বপনরা যেসব আসনে ভোট করতে চান এবং ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চ কক্ষ প্রয়োজন বলছেন বদিউল আলম মজুমদার। এদিকে চানকারপুলে হত্যা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ। সর্বশেষ জানাবো মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক রোববার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের 3টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এই 3টি ব্যাংক হিসেবে 17,90,891 টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান আবেদনে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম তথ্য জানান। আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 73,67,00,000 টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ দখলে রেখেছেন। তার নামীয় 27টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 539,16,25,000 টাকা ও 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর এবং স্থানান্তর করায় দুদক মামলা দায়ের করেন। আবেদনে আরও বলা হয়, আসামি শেখ ফজলে নূর তাপস কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি, তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পদ ক্রক ও ব্যাংক হিসাব বা শেয়ার অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। মান্না, সাকি, সাইফুল, তানিয়া, স্বপনরা যেসব আসনে ভোট করতে চান। বাম ও প্রগতিশীল ঘরানার 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ আজ 138 জনের তালিকা প্রকাশ করেছে। এ সময় জোটটি জানায়, এই 6 সংগঠন একসঙ্গে নির্বাচন করবে। একই সঙ্গে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদ রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, শহীদউদ্দিন মাহমুদ স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত তাইগম। 138 আসনের তালিকার মধ্যে বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না। ঢাকা 8 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। লক্ষ্মীপুর 4 জেএসডির সহ সভাপতি তানিয়া রব। ফেনী 3 আসনে সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। কিশোরগঞ্জ 5 আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। জামালপুর 5 আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি। জানা গেছে, গত 27 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চায় বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে তারা। এর আলোকে গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে তাদের প্রার্থী তালিকা তৈরি করে। আনুষ্ঠানিক ঘোষণার পর এই তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় 6 দলীয় এই জোট। ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষ প্রয়োজন বলছেন বদিউল আলম মজুমদার। জবাবদিহিতা না থাকার কারণে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল। আর কারো দানবে পরিণত হওয়া ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার জানিয়েছেন, উচ্চকক্ষের বিষয়ে ব্যক্তিগতভাবে একমত না হলেও বাস্তবতার নিরিখে একমত হয়েছেন। চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে এটি সুপারিশ করা হয়েছে। বিষয়টি আরও খোলাসা বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনার কথা যদি ধরি, তিনি কিন্তু ট্যাঙ্কে করে আসেন নাই, উর্দি পরেও আসেন নাই, এসে সংবিধানও বাতিল করেন নাই। তিনি নির্বাচনের মাধ্যমে এসেছিলেন, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু শেখ হাসিনা কিভাবে স্বৈরাচার দানবে পরিণত হয়েছিলেন, কারণ স্বৈরাচারী ব্যবস্থায় তাকে দানবে পরিণত করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আরও বলেন, আমাদের লক্ষ্য হলো এই ব্যবস্থার অবসান ঘটানোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা। অবসান না ঘটলেও কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় আসবে।
বদিউল আলম মজুমদার বলেন, সংখ্যাগরিষ্ঠতায় অসামঞ্জস্যতার কারণে শেখ হাসিনা দানব হয়েছিল। এটি আমরা ২০০১ ও ২০০৮ সালে দেখেছিলাম। ২০০১ সালে বিএনপি ৪০.৯৭% ভোট পেয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল ৪০.13% ভোট। সেইবার বিএনপি ১৯৩টি আসন পায়, আওয়ামী লীগ পায় ৬২টি আসন। ২০০৮ সালে নৌকায় ভোট পড়ে ৪৮.৪%, আসন পায় ২৩০টি। ধানের শীষে ভোট পড়ে ৩২.৫০%, তারা মাত্র ৩০টি আসন পায়। এই যে অসামঞ্জস্যতা, এটি বড় দুর্বলতা। বিএনপিও তখন অনেক কিছু করেছিল বলে ১/১১ আসে। এসব ঠেকাতেই উচ্চকক্ষে প্রস্তাব, যা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে। চানখারপুলে হত্যা, সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষী দিতে আসেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এ সময় তার প্রটোকলের গাড়িবহর ছিল। ট্রাইব্যুনালে এসে উপদেষ্টা আসিফ প্রথমে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অফিসে যান, এরপর তিনি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যান। এর আগে বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, বৃহস্পতিবার চানখারপুলের ৬ হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জবানবন্দির উপর নির্ভর করবে বৃহস্পতিবার জেরা হবে কিনা। এ মামলায় ৮ জন আসামি, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম এবং মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। এ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমাইল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয় আর ১০ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক রোববার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষের পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২৮ কর্মদিবসে এ মামলায় ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমরা ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি সাক্ষীদের জবানবন্দিতে এখন পর্যন্ত যা এসেছে তাতে আমার আসামিদের নির্দোষ প্রমাণ করতে পারব। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি বাকি ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। জেরার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ তামিম প্রমুখ। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ জানে আলম খান। পরে তদন্ত করেন উপপরিচালক মোহাম্মদ আলমগীর। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর গত ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।